বয়স হয়েছে আমার, তোর আব্বুর চুলেও পাক ধরেছে। এখন আমাদের নাতি নাতনিদের নিয়ে সময় কাটানোর বয়স, অথচ তাদের চেহারা দেখা তো দূর। এখনো ছেলের বউয়ের মুখ দেখাই কপালে জুটলো না। একরাশ হতাশা নিয়ে কথাগুলো বললেন ছেলের উদ্দেশ্যে জিন বেগম। আম্মু, আমি কি একবারও বলেছি যে আমি বিয়ে করব না? কবে করবি? হ্যাঁ, নিজের পছন্দ থাকলে বল, তাও তো বলিস না। এইবার আমার পছন্দের মেয়েকে বিয়ে না করে কিভাবে তুই বাড়ি থেকে 2 পা তো দূর 1 পা বের করিস, সেটাই আমি দেখব। জিন বেগমের কথায় জাগক মায়ের দিকে বিরক্তি ভরা চাহনিতে তাকিয়ে রইল। ছুটিতে বাড়ি আসলেই এক টপিক নিয়ে কথা বলতে বলতে আম্মু তার কান ঝালাপালা করে দেয়। সে মায়ের কথায় কান না দিয়ে ল্যাপটপ নিয়ে বসলো। জিন বেগম ছেলের গা ছাড়া ভাব দেখে আরো তেতে ওঠেন। অতঃপর ঝাঁঝালো কণ্ঠে বললেন, বিয়ের জন্য নিজেকে প্রস্তুত কর। এবার আমি আর কোনো বাহানা শুনবো না। আজ বিকেলে মেয়ে দেখতে যাব। তোর আব্বু খোঁজ খবর নিয়েছেন, আমাকে যেন আর বলতে না হয়। এই বলে জিন বেগম ছেলের ঘর থেকে বেরিয়ে গেলেন। জাগুক মায়ের কথা শুনে বিস্মিত। তাকে কিছু না জানিয়ে হঠাৎ করে মেয়ে দেখতে যাবে? কোন মেয়ে? কোথাকার মেয়ে? আম্মু আব্বু করতে চাইছে এটা কি? সে যথেষ্ট বুঝতার একজন ছেলে। আম্মু আব্বু কি আমায় এখনো সেই 10 বছরের বাচ্চা ভাবছে? এইভাবে ধরে বেঁধে বিয়ে দেওয়ার কি কোনো মানে হয়? সে তো বলেনি কোনোদিন বিয়ে করবে না। সবে অনার্স শেষ করলো, মাস্টার্সে ভর্তি হয়েছে। ঢাকায় বাবার গার্মেন্টস আছে, পড়াশোনার সুবাদে তার ঢাকায় থাকা। বাবার পাশাপাশি সেও টুকটাক দেখাশোনা করে গার্মেন্টসের। আপু আম্মু দুজনেই তাকে গার্মেন্টসের দায়িত্ব বুঝে নিতে বলে, কিন্তু তার ইচ্ছে নিজ উদ্যোগে বাইকের শোরুম দেওয়া, অথচ তার বাবা মা বুঝতেই চাচ্ছে না। বিদিষ্ট হয়ে ল্যাপটপ রেখে শুয়ে পড়লো, কিন্তু ভালো লাগছে না। ঢাকা ভার্সিটি পড়াশোনা করায় মেয়েদের বিশ্বাস করতে ইচ্ছে করে না। ভার্সিটির সবচেয়ে ভদ্র মেয়েটাও চিপাগলি থেকে বের হয়, এইসব দেখে কিভাবে বিশ্বাস করবে? সেই থেকে সিদ্ধান্ত নিয়েছিল গ্রামের সহজ সরল মেয়েকে বিয়ে করবে। খুব ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কবুল বলার প্রস্তুতি নেবে। তার মা যে কেমন মেয়ে দেখাতে নিয়ে যাবে তা নিয়েই জাঙ্কুক চিন্তিত। নামজন গায়ে পাঞ্জাবি জড়িয়ে আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত। পাঞ্জাবির হাতা গুটিয়ে নিচু হয়ে পাজামার গিরার উপর পর্যন্ত ভাঁজ করলো। আয়নার সম্মুখে দাঁড়িয়ে এবার নিজের প্রতিবিম্বের উপর চোখ বোলালো। নিজেকে মন মতো সাজিয়ে সন্তুষ্ট চিত্তে ঘর থেকে বেরোতে গিয়ে ভ্রু কুঁচকে নিজ স্ত্রীর পানে তাকালেন। কোমরে এক হাত রেখে তার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। হঠাৎ এমন আগুন চোখ দেখে নামজন ভড়কে গেলেন। একটু আগেও তো বউটা ঠান্ডা ছিল, হঠাৎ গরম বউয়ে রূপান্তরিত হলো কেন বুঝলো না সে। থমথমে কণ্ঠে জিন বেগম প্রশ্ন করলো, কার জন্য মেয়ে দেখতে যাচ্ছি? নামজন বউয়ের কথা শুনে কনফিউজড হয়ে গেল। ভাবলো ছেলেই তো একমাত্র বউহীন, তার ছোট ভাইয়ের তো বিয়ে হয়ে গিয়েছে, জাগুকের মামাদেরও সব বিয়ে হয়ে গেছে, সবাই মিঙ্গেল। ভাবনা রেখে সুপ্রসন্ন হেসে জবাব দিল, আমার ছেলে জাগুকের জন্য দেখতে যাচ্ছি। কেন বলো তো? তুমিই তো সকালে আমাকে বললে। এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোমার তো বয়স কমই আছে, এত তাড়াতাড়ি বলতে শুরু করলে? জিন বেগম ঝড়ের বেগে স্বামীর কাছে গিয়ে টেনে পাঞ্জাবির হাতা নামিয়ে দিলেন। অতঃপর রুক্ষ কণ্ঠে বললেন, বয়স চোরা কোথাকার! তোমায় দেখে কেউ বিশ্বাসই করবে না যে তোমার ঘরে বিয়ের বয়সী একটা ছেলে আছে। সবাই ভাববে তোমায় নকল বাঘ সাজিয়ে মেয়ে দেখতে গেছি। বুড়োদের মতো করে সেজে যেন ঘর থেকে বের হতে দেখি, এই বলে দিলাম। নামজন তার স্ত্রীর কথা শুনে তব্দা খেয়ে চেয়ে রইল। সে বুড়ো সাজবে কিভাবে? বুড়ো হওয়া মেকআপ তো কেনা হলো না তার। অসহায় ভাবে তাকালো পাঞ্জাবির হাতা দুটোর দিকে। বউ তার নিজ দায়িত্বে দুমড়ে মুচড়ে দিয়েছে। অন্য সব স্বামী বউ কোথাও যাওয়ার আগে বউরা তাদের স্বামীকে মনের মতো করে সাজায়, আর তার এক পিস বউ নিজ দায়িত্বে তাকে এলোমেলো করে তবে দরজার বাহিরে পা রাখে। এসব ভেবে সে হতাশার নিঃশ্বাস ফেলল। তারপর বলল, বউরও কিভাবে সাজবো? জিন বেগম ব্যস্ত হয়ে এসে স্বামীর মুখোমুখি দাঁড়ালো। পা দুটো উঁচু করে মাথার চুলগুলো এলোমেলো করে দিল। অতঃপর স্বামীর হাত ধরে হাঁটা দিল জাগুককে ডাকতে। নামজন ছেলের ঘরের সামনে এসে গিয়ে উঁচু স্বরে ডাকলেন, জাগুক, আব্বু তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করেও তারা ছেলের কোনো সারা শব্দ পেল না। জিন বেগম রেগে বলল, ছেলেকে তোমার মতো ঘাটতেরা বানিয়েছো, এখন সামলাতে হয় আমাকে। এই বলে ছেলের ঘরের দিকে হাঁটা দিল। জিন বেগমের কথাই নামজন সাহেব বোকা চোখে বউয়ের প্রস্থান দেখলো। দুঃখী দুঃখী মুখ করে নিজের মনে আওড়ালো, বউয়ের বাধ্য বর হয়েও এই ছেলের জন্য আমাকে অবাধ্য বরের উপাধি পেতে হয়। ছেলে শুনে না মায়ের কথা, বিনিময়ে আমি হয়ে যাই ঘাড় তেরা।
জিন বেগম ঘরে গিয়ে দেখলো ছেলে তার আরামসে ঘুমাচ্ছে। ছেলের ওপর বিরক্ত হলেন, বিড়বিড় করলেন, এক নাম্বারের ঘাটতেরা হয়েছে, আমার হয়েছে যত জ্বালা। বাহুতে হাত রেখে কয়েকবার ডাকলেন। জাগুক মিটমিট করে চোখ খুলে বোঝার চেষ্টা করলো কি হয়েছে। মাকে ঝাপসা চোখে দেখে কপালে ভাঁজ ফেললো। তারপর উঠে বসলো, ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে আম্মু, এভাবে ডাকছো কেন? ছেলের মুখে এই কথা শুনে ক্ষুব্ধ হলেন জিন বেগম। সকালে কি সুন্দর করে বলে গেল মেয়ে দেখতে যাবে, আর এই বেয়াদব ছেলে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আবার উঠে বলছে কেন তাকে ডাকা হয়েছে। অতঃপর জাগুকের উদ্দেশ্যে রাগান্বিত স্বরে বলল, এত বড় হয়ে আমার হাতে মার খেতে না চাইলে চুপচাপ রেডি হয়ে নে। জাগুক ঘুমানোর আগে সিদ্ধান্ত নিয়েছিল সে মেয়ে দেখতে যাবে না, বিয়ে করার জন্য তার আরেকটু সময় চাই। মেয়ে হলে এতক্ষণে কেঁদে কেঁদে ভাসাতো, ছেলে হওয়ায় ঠিকঠাক কাঁদতেও পারছে না। কে যেন বলেছিল ছেলেদের কাঁদতে নেই। অতঃপর তার আম্মুকে বোঝানোর স্বরে বলল, আমি যাব না আম্মু, আর একটু সময় প্রয়োজন। আমি কথা দিচ্ছি তোমাদের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। আমাকে আর 2-3টা বছর সময় দাও প্লিজ। একটু বোঝার চেষ্টা করো। তুইও বোঝার চেষ্টা কর, আমার আর তোর আব্বুর নাতি নাতনিদের সাথে খেলা প্রয়োজন। আমাদের তো বয়স হচ্ছে বাবা, আমরা কি সারা জীবন বাঁচবো বল? মায়ের কথা শুনে জাগুকের কিছুটা মন খারাপ হলো। তার মা ইমোশনাল কথা বলে কাজ হাসিল করে নেই। একটু ভেবে বলল, আম্মু বেকার ছেলেকে কোন বাবা মা মেয়ে দেবে? কোনো বাবা মা কিন্তু মেয়ে দেবে না। আমাকে একটু সময় দাও, আমি নিজের কোম্পানিটা দাঁড় করাই, একটা ভালো পজিশনে যাই, কথা দিচ্ছি। তারপর তোমাদের পছন্দের মেয়েকেই বিয়ে করব। আমি বাবার টাকায় বসে বসে খেতে চাই না আম্মু। বসে বসে খেতে না চাইলে শুয়ে শুয়ে খাবি, আর তোর বাবার যা আছে তা খেয়েই শেষ করতে পারবি না। মাথা থেকে এসব ভাবনা ঝেড়ে ফেল। বেকার ছেলেকে দিয়ে মেয়েকে বিয়ে দেবে কিনা সেই ভাবনা তোর নয়, আমরা আছি এসব ভাবার জন্য। এখন চুপচাপ রেডি হয়ে নে, আমি আর তোর আব্বু অপেক্ষা করছি, দ্রুত যা। জাগুক হাল ছেড়ে দিল। তার বাবা মা যে তাকে বিয়ে দেওয়ার জন্য আটঘাট বেরিয়ে নেমেছে তা বুঝতে পারলো। হাজার অনীহা থাকা সত্ত্বেও কোনো রকম রেডি হয়ে বের হলো বাবা মার সাথে। জাগুক অনুরক্তিহীন ভাবে বসে আছে তার বাবার পাশে। সামনের সোফায় লাল শাড়ি পরিহিত, নাক পর্যন্ত ঘুমটা টানা এক মেয়ে লাজুক মুখশ্রীতে বসা, মুখ দেখতে পাওয়া দুষ্কর। জিন বেগম ধীর পায়ে পাত্রের পাশে গিয়ে বসলেন। মাথার ঘোমটাটা সরে থুতনি উঁচু করে মিষ্টি স্বরে বললেন, মাশাআল্লাহ। জাগুকের মধ্যে বিন্দু মাত্র আগ্রহে দেখা নেই মেয়ের মুখ দেখার। মায়ের কথায় এক পলক লাল শাড়ি পরা মেয়েকে দেখলো। মাথা নিচু করে নামিয়ে রেখেছে এমন ভাবে যে থুতনি একদম গলার নিচে গিয়ে ঠেকেছে। জাগুক বুঝলো না এত লজ্জা পাওয়ার কি আছে। অপছন্দ হওয়ার মতো মেয়ে না, তবে আপাতত তার এইসবে বিন্দু মাত্র আগ্রহ নেই। মনে মনে আওড়ালো, এতই যখন লজ্জা, এই মেয়েকে পাত্রপক্ষের সামনে আসতে কে বলেছিল? এই মেয়ে রাজি না হলেই তো সে বিয়ে নামক প্যারা থেকে বেঁচে যেত। অসহ্য। বাবার কথায় অবাক নয়নে তাকালো জাগুক তার আব্বুর পানে। সে দেখতেই আসতে চাইছিল না, আর সেখানে এখন নাকি বিয়ে পড়িয়ে দেবে। পাশ থেকে তার বাবা তার কানের কাছে ধীর স্বরে বলল, তোমার কি মত আব্বু? জাগুক দাঁতে দাঁত চেপে বলল, আরো 2-4টা বিয়ে দিলেও আমার কোনো সমস্যা নেই আব্বু, আমি 2 পায়ে রাজি। নামজান ছেলের কথাই কৌতুক স্বরে বলল, আপাতত একটা করো। তুমি তোমার স্ত্রীকে সামলাতে পারলে, তাকে মানাতে পারলে আমাদের আরো কয়েকটা পাত্রী দেখতে কোনো সমস্যা নেই আব্বু। জাগুক তার আব্বুর কথায় পাত্তা না দিয়ে অসহায় ভঙ্গিতে বলল, আব্বু তোমরা আমাকে একটু বোঝো, আমি তো এই মেয়েকে ঠিক করে চিনি না, জানি না, হুট করে কিভাবে একটা অচেনা মেয়েকে বিয়ে করি বলো। একটু সময় দাও আমায়, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তার বাবা মজার চলে বলল, তুমিও বোঝার চেষ্টা করো আপু, নাতে নাতনিদের ছাড়া আমি আর তোমার আম্মু দিন দিন শুকিয়ে যাচ্ছি। অতঃপর ছেলেকে বোঝানোর স্বরে বলল, আমি আর তোমার আম্মু চিনি মেয়েকে, খুব ভালো করে খোঁজ খবর নিয়েছি, অনেক ভদ্র মেয়ে, শালীনতা সম্পন্ন একটা মেয়ে দিচ্ছি তোমায়। কোথায় আমাকে আর তোমার আম্মুকে ধন্যবাদ দিবে তা না করে আপত্তির পর আপত্তি করছো। জাগুক সব আশা ছেড়ে দিল। আম্মু আব্বুকে কিছু বলে লাভ নেই, মেয়েটার উপর রাগ হচ্ছে এখন। কিভাবে অজানা একটা ছেলেকে বিয়ে করতে ঢ্যাং ঢ্যাং করে রাজি হয়েছে। আজ খুব করে একটা বড় ভাই অথবা ছোট বোনের অভাব বোধ করছে জাগুক। বড় ভাই বা ছোট বোন থাকলে তাদের জন্য সে আরেকটু বিয়ের সময় পেত, তাদের সিরিয়াল আগে দিয়ে দিত। কিন্তু সে তো একা। মনে মনে আফসোসের সুর টানলো। নামজন গলা ছেড়ে মেয়ের বাবার উদ্দেশ্যে বলল, তাহলে কাজী ডাকেন ভাই, আমরা তৈরি। সুবিন সাহেব খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলল।
মেয়েটাকে নিয়ে সবসময় টেনশনে থাকতো। এত বড় ঘর থেকে প্রস্তাব আসায় এক কথায় রাজি হয়ে যায়। খোঁজ খবর নিয়েছে, ছেলে ভালো ভদ্র, কোনো দোষ চোখে পড়েনি। সবকিছু বিবেচনা করে স্ত্রীর সাথে পরামর্শ করেই ঘটককে সম্মতি দিয়েছিল। জাগুক কিছুক্ষণ ভাবলো একটা বিষয় নিয়ে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে মেয়েটা, তার থেকে মোটামুটি বয়স 5 গ্যাপ। তবে 2 বছর পরে অ্যাডমিশন দেবে নিশ্চয়ই। চান্স হলে পাবলিক ভার্সিটিতে পড়তে যাবে। প্রতিটা ভার্সিটি তার কাছে অসুস্থ পরিবেশ লাগে। তার বউকে এমন পরিবেশে পাঠানোর কথা ভুলেও ভাবে না। জীবনে একটা প্রেম করলো না, বউয়ের জন্যই জমা রেখেছে সব অনুভূতি। নিজে কিছু করে তারপর বিয়েটা করতে চেয়েছিল, আম্মু আব্বুর জন্য তার হলো না। ভাবনার জগৎ থেকে বেরিয়ে হালকা কেশে সকলের উদ্দেশ্যে বলল, আমার একটা শর্ত আছে। ছেলের কথায় নামজুন আর জিন বেগম দুজনেই ভ্রু কুঁচকে তাকালো ছেলের পানে। এই ছেলে আবার কি শর্ত দেবে কে জানে, এই ভেবে দুজনের কপালে চিন্তার ভাঁজ পড়লো। তে ঘুমটার ভিতর থেকে চোরা চোখে চাইলো জাগুকের পানে। ভাবলো আসার পর থেকে কোনো কথা বললো না, গুমরা মুখে বসেছিল এতক্ষণ। বিড়বিড় করলো, গুমরা মুখো একটা, নিহাত বাবা মায়ের বিরুদ্ধে যাবে না, নয়তো এই গুমরা মুখোকে দেখে বিয়ে করার শখ মিটে গেছে তার। দেখতে সুদর্শন হওয়ায় পছন্দ হলেও এমন পেঁচা মুখ্য মানুষকে তার পছন্দ নয়। শর্তের কথা শুনে তো ভ্রু কুঁচকালো। ভবিষ্যৎ পাবলিক ভার্সিটিতে পড়তে পারবে না মেয়ে, ন্যাশনাল কলেজ থেকেই অনার্স করতে হবে। জাগুকের কথা শুনে সুবিন সাহেব হেসে বলল, তোমরা যা চাও বাবা তাই হবে ইনশাল্লাহ। জাগুক স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক, একটা ব্যাপার তো মন মতো হচ্ছে, এই শান্তি। ঘুমটার আড়ালে থাকা রমণীর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তার কত স্বপ্ন ছিল, সে পাবলিক ভার্সিটিতে পড়বে, স্বপ্নের ভার্সিটি ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন নেবে। এই গোমরামুখ বিয়ে না করতেই তার স্বপ্নের মাঝে বাঁ হাত ঢুকিয়ে দিল। মনে মনে পুষলো, এই লোককে দেখে নেবে সে। খুবই সাদামাটা ভাবে বিয়ে হলো তেকুকের। বিয়ের আগে তের ঘরে গিয়ে তার মাকে বলেছিল সে, আম্মু আমি ভার্সিটিতে পড়তে চাই, আব্বুকে বুঝিয়ে বলো। আর ওই ছেলে ভালো না আম্মু, আমি দেখিয়ে বুঝেছি। দেখলে না কেমন পেঁচা মুখ করে রেখেছিল মুখটাকে। তের কথা শুনে ইয়ঞ্জন বেগম ডেকে বললেন, থাপ্পড় খাবে একদম, তোর আব্বু খোঁজ খবর নিয়েই এগিয়েছে। ছেলে যথেষ্ট ভদ্র। মেয়ের মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে বলল, মন খারাপ করিস না মা, দেখবি অনেক সুখী হবি। আমাদের তো কারে কারে টাকা নেই, এই বিয়েতে অমত করিস না মা। তে নিশ্চুপ হয়ে মায়ের কথা শুনলো, অতঃপর মুখে মিথ্যা হাসি জ্বলিয়ে মাকে জড়িয়ে ধরলো। মৃদু হেসে বলল, আমি জানি আম্মু, তোমরা যা করবা তাতেই আমার মঙ্গল। মেয়ের কথায় স্বস্তি পেল ইয়ঞ্জন বেগম। আজই যেতে হবে এই বাড়ি থেকে ভেবে মন ভার হলো তের। মেয়ের কপালে আলতো চুমু আঁকলো ইয়ঞ্জন বেগম। ঝাপসা হলো চোখ, তবে তা মেয়ে থেকে আড়াল করতে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। যেন মায়ের কত তারা মেয়ে থেকে পালানোর। তে চোখ ছাপিয়ে জল কাড়ালো, তবে তা অযত্নেও মোছার প্রয়োজন মনে করলো না। কাতর চোখে মায়ের পালানো দেখে গেল শুধু। ভাবনার জগৎ থেকে বের হলো তে। গাড়ির ভেতর থেকে একবার বাইরে চাইলো, চোখ ঝাপসা হয়ে গেল। আবার কবে আব্বু আম্মুকে দেখবে কে জানে। ছোট বোন নিশিকে ছাড়া কখনো একা থাকা হয়নি কোথাও গিয়ে। এত আপন মানুষগুলোকে ছেড়ে অপরিচিত জায়গায় অপরিচিত মানুষগুলোর সাথে মানিয়ে নিতে পারবে তো? শাড়ি চেঞ্জ করে আসো, অজু করে আসো, একেবারে 2 রাকাত নফল নামাজ পড়বো একসাথে। জাগুকের কথায় তে চোখ তুলে চাইলো। নীরবে বিছানা থেকে নেমে নিজের ব্যাগ থেকে কাপড় নিয়ে বাথরুমে গেল নিঃশব্দে। এশার নামাজ পড়ে দুজন একসাথে 2 রাকাত নফল নামাজ পড়লো। অতঃপর তীর দিকে ঘুরে বসলো জাগুক। তের মুখের অতল নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো। মেয়েটার গায়ের রং উজ্জ্বল ফর্সা, চোখ দুটো ভীষণ সুন্দর। অতিরিক্ত কান্না করায় চোখ মুখ হালকা ফুলে আছে। মলিন মুখখানায় যেন আল্লাহ মায়ার সাগর ঠেলে দিয়েছে। যখন প্রথম দেখলো তখন তো এত সুন্দর লাগেনি মেয়েটাকে। কবুলের বুঝি এত জোর। কয়েক ঘন্টার ব্যবধানে মেয়েটাকে কত আপন লাগছে। একরাশ মুগ্ধতা নিয়ে তীর দিকে তাকিয়ে রইল জাগুক। জাগুকের এভাবে তাকানোই তীর খানিকটা বিব্রত বোধ হলো। অতঃপর গলা ছেড়ে বলল, কিছু বলবেন? জাগুক তীর দিকে তাকিয়ে মুচকে আসলো। জাগুকের হাসি দেখে তে বিস্মিত নজরে চেয়ে রইল। অস্ফুট স্বরে বলল, আপনি হাসতেও পারেন? এর কথাই জাগুক শব্দ করে হেসে দিল। অতঃপর কৌতুক স্বরে বলল,
বউয়ের হাওয়া লেগেছে গায়ে, তাই হাসি সরছে না ঠোঁট থেকে। বউ বলায় তে খানিকটা লজ্জা পেল। জাঙ্কুক নিজেকে স্বাভাবিক করে তেয়ের উদ্দেশ্যে বলল, কিছু কথা বলি, মন দিয়ে শোনো। আমার ইচ্ছে ছিল আরো 2-3 বছর পর বিয়ে করার। এর কারণ নিজে কিছু করব, বাবা টাকায় বসে না খেয়ে তার জন্য। তারপরে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আম্মু আব্বুর জন্য এখনই করতে হলো। তোমার উপরেও রাগ হয়েছিল, তুমি রাজি না হলেই তো বিয়েটা হতো না। পরে ভাবলাম তুমি না করে দিলে আরেক জায়গায় নিয়ে যেত মেয়ে দেখতে। আর যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন ঝামেলা করে লাভ নেই। বিয়ের পর আল্লাহর রহমত বৃদ্ধি পাই। হয়তো বিয়ের জন্য আল্লাহ আমার ইচ্ছে আরো দ্রুত পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তোমার কিছু বলার থাকলে বলো। তে মন দিয়ে শুনলো জাঙ্কুকের কথা। কি সুন্দর গুছিয়ে কথা বলতে পারে মানুষটা। সে মানুষটাকে যেমন ভেবেছিল, উনি আসলে তেমন নয়। আম্মু বলে মানুষের সাথে না মিশলে তাকে চেনা যায় না। আজ তার প্রমাণ পেল তে। উপর থেকে মানুষ চেনা যায় না। জাঙ্কুক তেকে চুপ থাকতে দেখে বলল, কিছু বলার নেই। তে দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝালো। জাঙ্কুক মাথা নিচু করে রাখা তেয়ের পানে চেয়ে থাকলো। তার জীবনের প্রথম নারী এই মেয়ে। সে বিয়ে করতে চেয়েছিল আরো কিছুদিন পর, তবে তার ভবিষ্যৎ বউকে নিয়ে হাজারো অনুভূতি জমা আছে। কবুল বলার পর থেকে তার সামনে বসা এই বউটার জন্যই সব বেরিয়ে আসছে যেন। জাঙ্কুক মৃদু হেসে তেয়ের 2 হাত নিজের হাতের মুঠোয় আলতো করে ধরে বলল, তুমি আমার সাথে সহজ হওয়ার ট্রাই করো। তের হাত কাঁপছে মৃদুভাবে। হঠাৎ করে এইভাবে হাত ধরাই এই অবস্থা। জীবনে প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়েছে, এইটুকু বোধহয় স্বাভাবিক। জাঙ্কুক তের হাতের দিকে তাকিয়ে রইল। মেয়েটার কি কাঁপুনি রোগ আছে? হাত ছেড়ে দিল। তের সাথে সাথে নিজের হাত দুটো তার কোলের মাঝখানে গটিয়ে নিল। জাঙ্কুক অবাক হয়ে তাকাই। তার মানে সে হাত ধরেছিল বলে এই অবস্থা? কি বলবে বুঝতে পেল না, আবার হাসিও পেল। চুলের ভাঁজে হাত চালিয়ে বলল, আমি তোমার হাজবেন্ড। তুমি কি আমাকে মেনে নিতে পারছো? ফ্যামিলির চাপে বাধ্য হয়ে বিয়ে করনি তো? তে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকালো। দুই দিকে মাথা নেড়ে না বোঝালো। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, কথা বলো। তে মাথা নিচু করে বলল, না, বাধ্য হয়ে করিনি। জাঙ্কুক কিছু বলল না। বুঝেছে মেয়েটা তার সাথে সহজ হতে পারছে না, সময় দিতে হবে। অতঃপর বলল, খেয়ে ঘুমিয়ে পড়ো। উঠে গিয়ে একটা বাক্স থেকে টাফলিন এনে তেয়ের পাশে রেখে বলল, এটা খেয়ে নিও, অনেক কেঁদেছো, নয়তো মাথা ব্যথা করবে। তে মুক্ত হলো স্বামীর যত্নে। মানুষটাকে ভীষণ পছন্দ হয়েছে। তার আম্মুর কথা মনে পড়লো। তার আম্মু বলেছিল, এই ছেলের সাথে খুব সুখী হবে মা। আম্মুর কথা হয়তো আল্লাহ কবুল করে নিয়েছে। মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল সে। অতঃপর একটু চিন্তিত স্বরে তে বলল, আপনি আমাকে ভার্সিটিতে পড়তে দিতে চান না কেন? এর কথায় জাঙ্কুক হেসে বলল, একদিনেই সব জেনে নেবে, এটার পেছনে কারণ আছে। তবে আরেকদিন বলবো। আপাতত মন দিয়ে পড়াশোনা করো, সব চিন্তা বাদ দিয়ে। তে আর কথা বাড়ালো না, তবে একটু মন খারাপ হলো। বিশেষ পাত্তা না দিয়ে খেয়ে শুয়ে পড়লো। ভীষণ ক্লান্ত লাগছে। একটু পর জাঙ্কুকও বিছানার এক পাশে দূরত্ব রেখে শুয়ে পড়লো। তের দিকে তাকিয়ে মুচকি হাসলো। কারণ ছাড়াই মেয়েটাকে ভালো লাগছে। হয়তো কবুলের জোরেই আল্লাহ তার অন্তরে মেয়েটার জন্য অফুরন্ত মায়া ঢেলে দিয়েছে। মৃদু স্বরে বলল, তোমার নাম কি? তে চোখ বুজেছিল। স্বামীর মুখে এমন প্রশ্ন শুনে অবাক না হয়ে পারল না। এতক্ষণ আলাপ আলোচনা করে এখন বউয়ের নাম জিজ্ঞাসা করছে? মানে এই লোকটা তার বউয়ের নাম জানে না, তার স্বামী তার নাম জানে না? এসব মানা যায়? তে শোয়া থেকে উঠে বসলো। জাঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে বলল, মিস্টার জিয়ন জাঙ্কুক, আপনি আপনার বউয়ের নাম জানেন না? বিয়ে করেছেন কাকে তাহলে? জাঙ্কুক থেকে হঠাৎ এরকম রেগে যেতে দেখে ভর খালো। সেও উঠে বসে বলল, না মানে টেনশনে শোনা হয়নি। তে রেগে বলল, তাহলে জীবনেও শুনতে হবে না। ওর স্বামী একটা। জাঙ্কুক হা করে তাকালো। এই মেয়ে তো একটু আগেও কাঁদছিল, এখন কেমন রেগে গেল? কোথায় যেন শুনেছিল। বাদ দেন, বেডি মানুষ। কথাটা মনে পড়লো, আসলেই বেডি মানুষ। একটু আগেও তার সাথে কথাই বলছিল না, একটু হাত ধরেছিল বলে কাঁপাকাঁপি শুরু করেছিল, আর এখন মুখ দিয়ে খই ফুটছে যেন। তে উল্টো ঘুরে পিছন ফিরে শুয়ে পড়তেই জাঙ্কুক হঠাৎ করে তেকে জড়িয়ে ধরে। তের আর শোয়া হলো না। তখন তো হাত কাঁপছিল, এখন পুরো শরীর কাঁপছে, কথাও বের হচ্ছে না। জাঙ্কুক পিস পিস করে বলল, তোমার জন্য অনুমতি জমিয়ে রেখেছিলাম,
কখনো কোনো মেয়ে দিকে তাকাইনি পর্যন্ত। যখন কবুল বলেছি তখন থেকে আমার সেই জমানো অনুভূতি তোমার প্রতি কাজ করছে। ভর্তি হওয়ার পর থেকে ভবিষ্যৎ বউয়ের জন্য যে অনুভূতি জমিয়ে রেখেছিলাম তার সম্পূর্ণরূপেই তোমার প্রতি কাজ করছে। কবুলের অনেক জোর, তাই না? এইভাবে কিছুক্ষণ থেকে চাকুক থেকে তার দিকে ঘুরিয়ে কপালে চুমু আঁকে। এরপর আবারও নিজের সাথে জড়িয়ে নেয়। হালাল বউয়ের প্রতি জমানো অনুভূতি বাসর রাতে বউয়ের সামনে উপস্থাপন করায় আলাদা এক শান্তি পাওয়া যায়, তা জানলো চাঙ্গুক। এদিকে তে চুপটি করে তার হালাল স্বামীর বুকে মাথা রেখে কান পেতে থাকলো। সেও তো ভবিষ্যৎ স্বামীর জন্য অনুভূতি জমিয়েছে, তার প্রথম পুরুষ এই মানুষ। মৃদু হাসলো তে। 2 বছর পর। আপনি আমার একটা প্রশ্নের উত্তর এখনো দিলেন না। সামনে অ্যাডমিশন টেস্ট, আমার বান্ধবীরা কোচিং করছে। আপনি চান না আমি অ্যাডমিশন দিই, তা জানি, কিন্তু এখন অন্তত কারণটা বলুন। বউকে পাশে নিয়ে বউয়ের হাতে চা খাচ্ছিল জাঙ্কুক বারান্দায় বসে, আর চন্দ্রবিলাস করছিল। রাত প্রায় 11টা বাজে। এর কথায় ভ্রু কুঁচকে তাকালো তার দিকে জাঙ্কুক। বাকি চা তার দিকে তাকিয়ে শেষ করলো, অতঃপর কাপ রেখে পুরোপুরি তেয়ের দিকে ঘুরে বসলো। নিজের দুহাত দিয়ে তেয়ের 2 হাত মুষ্টিবদ্ধ করলো। তোমার সবচেয়ে দামি জিনিস কোথায় রাখো তুমি? এই যেমন সোনা, হীরা। আলমারিতে তুলে রাখি। কেন বলুন তো? আমি আমার দামি জিনিস আলমারিতে তুলে রাখতে পারি না চাইলেও, তবে সুন্দর পরিবেশে রাখি, যা আলমারি না হলেও পরিবেশটা শোভনীয়। কোনটা আপনার দামি জিনিস? চাঙ্কুক তেয়ের কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমার একান্ত একমাত্র প্রাণীর বউ। কানে উষ্ণ নিঃশ্বাস বাড়ি খাওয়াই তে খানিকটা কেঁপে উঠল। নিজেকে স্বাভাবিক করে বলল, কিন্তু আমি তো দরকারে বাইরে যাই, আপনার সাথে ঘুরতেও যাই, নিজেকে যথাসাধ্য ঢেকে যাই। ভার্সিটিতে এভাবে গেলে কি সমস্যা? চুরিদের আড্ডাখানায় কি তুমি গা ভর্তি গহনা পরে যাও? সেখানে গহনা পরে যাব কেন? সেখানে জানি চুরি হওয়ার সম্ভাবনা 90%। যেখানে আমার বউকে ইফটিজিং করার 100% গ্যারান্টি থাকে, যেখানে প্রতিদিন নিয়ম করে বখাটেদের আড্ডা জমে, যেখানে একটা মেয়ের নিরাপত্তার 1%-এরও নিশ্চয়তা নেই। যেদিকে তাকাবা সেদিকেই শুধু হারাম রিলেশনের ছড়াছড়ি। এই অসুস্থ পরিবেশে কি করে আমার এত মূল্যবান জিনিসকে আমি পাঠাইব? জাগকের কাতর স্বরে কথাগুলো শুনে তেয়ের দেহ জুড়ে শীতল স্রোত বয়ে গেল। মানুষটা তাকে ঠিক কতটা ভালোবাসলে এভাবে আগলে রাখতে চাই। তে মনে মনে অনুতপ্ত হলো। না বুঝে সে কোথায় পড়ার স্বপ্ন দেখত। মন খারাপ করে জাগকের পানে চেয়ে বলল, আমি অনেক দুঃখিত, না বুঝে মাঝে মাঝে আপনাকে এই ব্যাপারে অনেক জ্বালিয়েছি। হুট করেই জাঙ্কুক তার বউকে টেনে তার কোলে বসালো। পরম যত্নে বুকে আগলে নিয়ে কিছুক্ষণ অনুভব করলো তার প্রাণকে। অদ্ভুত প্রশান্তি পায় এই মেয়েটার কাছে। অতঃপর মুখটা তের কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, তুমি আমার একান্ত অপরাজিতা ফুল। অপরাজিতা ফুলের যেমন চারপাশে নীল রঙের ছড়াছড়ি, মাঝখানে শুভ্র রং, তেমন তোমার চারদিক থেকে সৌন্দর্য উপচে পড়ে, আর ভেতরটা খুব সুন্দর শুভ্র একটা পবিত্র মন আছে। হাতের বাঁধন আরেকটু শক্ত করে কয়েকবার আওড়ালো জাঙ্কুক। আমার অপরাজিতা ফুল, আমার একমাত্র অপরাজিতা বউ। তে পরম শান্তিতে তার স্বামীর বুকে পড়ে রইল। এমন নিরাপদ স্থান মেয়েদের জন্য পৃথিবীর বুকে আল্লাহ হয়তো কোথাও রাখেনি। মনে মনে আল্লাহকে বলল, মৃত্যুর পরেও জান্নাতে এই স্থানটা আমার নামেই দলিল করে দিও হে রহমান। তো হে আর্মিস, গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। এখনো যারা যারা লাইক করোনি তারা ফটাফট লাইক করে দাও। আশা করি আগের 2 চ্যানেলের মতো এটাতেও ভালোবাসা পাবো।